আজ 2023 সালের 19শে ডিসেম্বর। গতকাল রাতে হাওড়া স্টেশন থেকে সম্বলেশ্বরী এক্সপ্রেসে রওনা দিয়েছি উড়িষ্যার ঝারসুগুড়া স্টেশনের উদ্দেশ্যে। এখন সকালবেলা, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব গন্তব্যে। এবার আমরা মোট 6 জন এই ভ্রমণে সামিল হয়েছি। আমি রজত, আমার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ও অধিকাংশ ভ্রমণের সঙ্গী কাঞ্চন ও কৃষ্ণা, কাঞ্চনের বাল্যবন্ধু ও স্কুলের সহপাঠী বিপুল আর ওর স্ত্রী শান্তনা, ওদের বড় মেয়ে, আমাদের সর্বকনিষ্ঠ সঙ্গী রাকা। পৌঁছলাম ঝারসুগুড়া স্টেশনে। দক্ষিণ পূর্ব রেলের হাওড়া নাগপুর মুম্বাই লাইনে টাটানগর বিলাসপুর সেকশনের এই স্টেশনটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। স্টেশন থেকে বেরিয়ে আমরা পার্কিংয়ের দিকে এগোলাম। সেখানে ড্রাইভার শৈলেশ গাড়ি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। গাড়ির ছাদে ক্যারিয়ারে সুটকেস ব্যাগ চাপিয়ে গাড়ি ছাড়লো। শীতকালের সকালে ঝারসুগুড়া শহর ভালো করে জাগেনি। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ। কিছু দূর গিয়ে এই দোকানে জলখাবার সেরে নিলাম। গরম গরম কচুরি, মেদু বড়া ও তার সাথে মুচমুচে জিলিপি দিয়ে ব্রেকফাস্ট মন্দ হলো না। ঝারসুগুড়া শহর থেকে বেরিয়ে আমরা সম্বলপুর সুন্দরগড় রাউরকেল্লা হাইওয়ের উপর ভিজু এক্সপ্রেসওয়ে দিয়ে এগোলাম। এবার আমাদের ভ্রমণের মূল গন্তব্য হল ছত্তিশগড় রাজ্যের সারগুজা জেলার একটি ছোট্ট তিব্বতী গ্রাম মাইনপেট। ঝারসুগুড়া স্টেশন থেকে মাইনপেটের দূরত্ব প্রায় 207 কিলোমিটার। বেশ কিছুক্ষণ আগে আমরা ছত্তিশগড় রাজ্যে প্রবেশ করেছি। আমরা চলেছি NH-43 ধরে। পাহাড় ঘেরা মসৃণ এই রাস্তার সৌন্দর্য আমাদের এই দীর্ঘ যাত্রার ক্লান্তি অনেকাংশে লাঘব করে দিল। আমরা এখন চলেছি ছত্তিশগড় রাজ্যে জশপুর জেলায় রাজপুরী জলপ্রপাত দেখতে। ঝারসুগুড়া থেকে প্রায় 173 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছলাম রাজপুরী জলপ্রপাতে। এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 200 মিটার। বাগিচা ব্লকে অবস্থিত হওয়ায় এটি বাগিচা জলপ্রপাত নামেও পরিচিত।
চারিদিকে সবুজের মাঝেই জলপ্রপাতের জল জমে একটি ছোট লেক সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে প্রকৃতির এই অনুপম সৃষ্টি জায়গাটিকে এক অন্য মাত্রা দিয়েছে। জলপ্রপাত দেখে আবার এগোলাম NH43 ধরে। NH43 ছেড়ে এইবার মাইনপথ রোড ধরে পাহাড়ে ওঠা শুরু করলাম। পাহাড়ি পথে সর্বত্র এদের দেখা পাওয়া যায়। পাহাড় থেকে নেমে এসে পড়লাম এক উন্মুক্ত প্রান্তরে। $207 কিলোমিটারের এক দীর্ঘ যাত্রা শেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য ছত্তিশগড়ের এক ছোট্ট তিব্বতী গ্রাম মাইনপথে। মাইনপথে আমরা ছিলাম ডলমা টিবেট রিসর্টে। জায়গাটির সৌন্দর্যের সঙ্গে মানানসই এই রিসর্টটি সত্যিই অসাধারণ। প্রথম দর্শনেই আমাদের সকলের মন ভরে গেল। একটু থিতু হয়ে রিসর্টের উঠোনে অস্তগামী সূর্যের আলোয় চা নিয়ে বসলাম আমরা। এই প্রসঙ্গে জানাই 1962-63 সালে এক বড় সংখ্যায় তিব্বতীরা ভারতবর্ষে শরণার্থী হয়ে আসেন। তৎকালীন ভারত সরকার এদের মধ্যে 1400 তিব্বতী শরণার্থীকে মাইনপথের পার্বত্য অঞ্চলে 3000 একর জমি দিয়ে পুনর্বাসন দেন। বর্তমানে এখানে 2300 জন তিব্বতী বসবাস করেন। দেখতে দেখতে রাত হয়ে এলো। এর কিছুক্ষণ পর রাতের খাওয়া সেরে ঘুমোতে গেলাম আমরা। পরদিন 20 ডিসেম্বরের সকালে রিসর্টের ছাদ থেকে মাইনপথের বিস্তীর্ণ এলাকা দেখে মন ভরে গেল। এরপর আমরা রিসর্টের রেস্টুরেন্টে জলখাবার সেরে নিলাম। রেস্টুরেন্টের সাজসজ্জা এখানকার পরিবেশের সঙ্গে মানানসই, তবে এখানকার রান্না ও খাবারের স্বাদের বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব সুখের নয়। তিব্বতী খাবার ও টোস্ট অমলেটের মতো কিছু বেসিক খাবার ছাড়া অন্যান্য খাদ্যের ব্যাপারে এরা আদৌ পারদর্শী নয়। এরপর আমরা সাইট সিইংয়ে বেরোলাম। প্রথমে গেলাম রামগড় পাহাড়ে যোগীমায়া গুহা দেখতে। গুহায় যাওয়ার রাস্তা পাথর বাঁধানো এবং অল্প কিছু সিঁড়ি বেয়ে গুহায় উঠতে হয়।
গুহাটি লম্বায় 15 ফুট ও চওড়ায় 12 ফুট। এর উচ্চতা 6 ফুটের কিছু বেশি। গুহাটির সময়কাল 300 থেকে 100 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। গুহাটিতে প্রাচীন গুহাচিত্র ও গুহালিপি পাওয়া যায়, যদিও তার কিছুই আমাদের চোখে পড়েনি। কথিত আছে বনবাসকালে রাম, সীতা ও লক্ষ্মণ এই গুহায় এসেছিলেন। নিচে শুকনো নদী খাত দেখে সেখানে নেমে গেলাম। সেখানেও একটি গুহামুখ দেখতে পেলাম। এরপর একে একে আমার অন্য সঙ্গীরাও নেমে এলো নদী খাতে। এরপর আমরা নদী খাত সংলগ্ন গুহায় প্রবেশ করলাম। মাঝারি মাপের এই গুহাটিকে গুহা না বলে টানেল বললেই ঠিক হয়। এর এক প্রান্ত দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বেরিয়ে এলাম আমরা। এরপর NH-43 ধরে চললাম আমাদের দ্বিতীয় সাইট ছিন্দকালো গ্রামে ঠিনঠিনি পাথর দেখতে। উন্মুক্ত প্রকৃতির মাঝখানে এই পথে যেতে যেতে কখনোই ক্লান্তি আসে না। NH-43 ছেড়ে এবার গ্রামের রাস্তা ধরলাম। অতিকায় ক্যাপসুল আকৃতির এই পাথরটিতে অন্য কোনো পাথরের টুকরো দিয়ে আঘাত করলে ধাতব আওয়াজ হয়, অথচ আশেপাশে পড়ে থাকা কোনো পাথরেই এরকম হয় না। জানি না এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কী।
कितना दिन घर के पत्थर है इधर? बहुत दिन के है। बहुत दिन के है। एग्जैक्ट बोलते पारे ना, बहुत दिन के है। এরপর আমরা মাইনপথ মেইন রোড ধরে এগোলাম আমাদের পরবর্তী গন্তব্য সারগুজা জেলায় বিশরপানি গ্রাম পঞ্চায়েতে উল্টা পানির উদ্দেশ্যে। মাঝে মাঝে রাস্তা চলেছে পাহাড়ের বুক চিরে। অসাধারণ এই দৃশ্যপট যাত্রার ক্লান্তি মনেই আসতে দেয় না। মাঝখানে এই জায়গায় গাড়ি থামিয়ে টি ব্রেক নেওয়া হলো। রাকা শৈলেশকে নিয়ে গাড়ির ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়লো, আর এই ফাঁকে আমি দু চোখ ভরে উপভোগ করলাম সামনের এই উপত্যকার দৃশ্য। এরপর চললাম জঙ্গলাকীর্ণ পাহাড়ি রাস্তায় সূর্যের সাথে লুকোচুরি খেলতে খেলতে। প্রবেশ করলাম বিশরপানি গ্রাম পঞ্চায়েতে উল্টা পানির রাস্তায়। পৌঁছালাম উল্টো পানি। এখানকার বিশেষত্ব হলো জল মাধ্যাকর্ষণের বিপরীতে অর্থাৎ নিচ থেকে উপর দিকে প্রবাহিত হয়। ক্ষীণ এই জলধারার পাশ দিয়ে অনেকটা নেমে গিয়ে অবাক হয়ে লক্ষ্য করলাম সত্যি সত্যি জলের স্রোত নিচু জমি থেকে উঁচু জমির দিকে প্রবাহিত হচ্ছে। আরো ভালো করে দেখার জন্য কাঞ্চনকে জলে এক টুকরো কাগজ ফেলতে বললাম। দেখলাম সত্যিই কাগজটা উঁচু জমির দিকে ভেসে চলেছে। এরপর ফিরে এলাম রিসর্টে। লাঞ্চ সেরে একটু বিশ্রাম নিয়ে নিলাম। খাওয়া দাওয়ার ব্যাপারে সামান্য সীমাবদ্ধতা থাকলেও রিসর্টের পরিবেশ ও সৌন্দর্য রক্ষার ব্যাপারে কোনো প্রশ্ন তোলা যাবে না। এবার বেরিয়ে পড়লাম টাইগার পয়েন্টের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করতেই হয় যে ছত্তিশগড় রাজ্য সরকার রাজ্যের রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণের ব্যাপারে যথেষ্ট সজাগ। এমনকি রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের রাস্তার অবস্থাও যথেষ্ট ভালো।
টাইগার পয়েন্টে পৌঁছলাম। এই জায়গা আমাদের রিসর্ট থেকে 7 কিলোমিটার দূরে। এই অঞ্চলটি ঘন জঙ্গলে ঘেরা। একসময় এখানে অনেক বাঘ দেখা যেত, তা থেকেই জায়গাটির এই নামকরণ। এখানে 60 মিটার উচ্চতার একটি জলপ্রপাত আছে। নিচ থেকে জলপ্রপাতটি দেখার জন্য প্রায় 150টি ধাপ নামতে হয়। এরপরে রিসর্টে ফিরে এসে এক অসাধারণ সূর্যাস্তের দৃশ্য উপভোগ করলাম। আজ 21শে ডিসেম্বর। আমি, কাঞ্চন আর বিপুল সকালে রিসর্টের পিছন দিকে হাঁটতে বেরিয়েছি। সামনে দিগন্ত বিস্তৃত খোলা প্রান্তর। যেতে যেতে গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়ালাম। গৃহস্বামী জানালো সে এখানে একটি হোটেলে সিকিউরিটি গার্ডের চাকরি করে আর নিজের জমিতে চাষবাস করে। সে আরও জানালো যে এই এলাকায় স্থানীয় অধিবাসীদের সঙ্গে তিব্বতীরা দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছে। এই জায়গাটা এত খোলা তো পাওয়া যায় না সব জায়গায়, না? হোয়াইট স্প্রেড এত আকাশ সব এইরকম না পাই এত হোয়াইট ফাঁকা না এরকম। এই জন্যই ভালো লাগছে আমার। আমি বলছি এরকম ঠিক আছে, সকালবেলা হাঁটতে বেরোনো সেগুলো ঠিক আছে, কিন্তু এইরকম খোলা একেবারে ময়দান, যতদূর চোখ যাচ্ছে কোনো বাড়িঘর নেই, কিছু নেই, এটা একটা কোথাও পাই সেই। আমাদের মতো জনবহুল দেশে এই অঞ্চলের মতো যতদূর চোখ যায় কেউ কোথাও নেই, এই রকম একটি জায়গায় থাকতে পারে ভেবে অবাক লাগছিল। মাইনপথের অন্যতম প্রধান ফসল হলো তাউ। তিব্বতীরা তিব্বতের এই শস্যটি এখানে পরীক্ষামূলকভাবে চাষ করা শুরু করে। মাইনপথের জলহাওয়া তাউ চাষের পক্ষে উপযোগী হওয়ায় যথেষ্ট পরিমাণে এই ফসলের ফলন হয়। পুষ্টিগুণ সমৃদ্ধ তাউয়ের আটা কুত্তুকা আটা নামে স্থানীয় বাজারে বিক্রি হয়। ये के
कैसे? बिकता है कैसे? ऐसे ही बिकता है ये दुकान में, ऐसे ही बिकता है। तो आटा कैसे निकलता है? वो चक्की में पीसना चाहिए ना। अच्छा अच्छा। हाँ। देखो, तो चक्की गेहूं की तरह। अच्छा, तो चक्की में पीसेगा तो इसका जो खोसा है ना, वो जो हाँ चोपड़ा निकल जाएगा। এরপরে রিসর্টে ফিরে জলখাবার খেয়ে বেরোলাম মাইনপথ মনাস্ট্রি বা সরি গুম্ফা দেখতে। উন্মুক্ত প্রান্তরের বুক চিরিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি। পৌঁছলাম সরি গুম্ফায়। অপরূপ কারুকার্য মণ্ডিত এই গুম্ফায় এখন রক্ষণাবেক্ষণের কাজ চলছে। মনাস্ট্রি চত্বরে অলঙ্কৃত এই চর্তেনটিও দেখবার মতো। আমাদের পরের গন্তব্য জলজলি বা দলদলি। এখানে বিস্তীর্ণ তৃণভূমির উপর একটি ছোট্ট অংশের জমি অনেকটা নরম গদির মতো। এখানে লাফালাফি করলে এই অংশটি কাঁপতে থাকে, অথচ উপরিতল একেবারে শুষ্ক কঠিন জমি। এসে পৌঁছলাম জলজলি। গেট পেরিয়ে সিঁড়ি দিয়ে নামতেই সামনে বিস্তীর্ণ তৃণভূমি। তারই একটি ছোট অংশে কয়েকটি ছেলেকে লাফালাফি করতে দেখলাম। এরপর পরিবেশের গুণে আমরা এই পরিণত বয়সেও জলজলিতে শিশুসুলভ আনন্দে লাফালাফি শুরু করে দিলাম। এখানে সবসময় মনে হয় যেন শরীরের চাপে যে কোনো সময় মাটিতে পা ঢুকে যাবে, কিন্তু এত নমনীয় হওয়া সত্ত্বেও মাটির উপরিভাগ যথেষ্ট শক্ত।
জলজলিতে যথেষ্ট কসরত করে আমরা রওনা দিলাম মছলি পয়েন্ট ও তৎসংলগ্ন একটি জলপ্রপাতের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে মনে হচ্ছিল এই দিগন্ত বিস্তৃত উন্মুক্ত প্রান্তর দেখে কে বলবে আমাদের দেশ পৃথিবীর বৃহত্তম জনসংখ্যার দেশ। পৌঁছলাম আমাদের গন্তব্যে। রাস্তা থেকে খানিকটা হেঁটে নেমে যেতে হয় মছলি পয়েন্টে। মছলি পয়েন্ট মূলত পাহাড়ি নদী সংলগ্ন একটি ছোট্ট জলাশয়। এই জলাশয়ের উপচে পড়া জল ও পার্শ্ববর্তী নদীর জল পাহাড়ি খাদে পড়ে প্রায় ৮০ মিটার উঁচু এক জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। নিচে যাওয়ার ঠিকঠাক রাস্তা না থাকায় উপর থেকে এই জলপ্রপাতকে দর্শন করতে হলো। খানিকক্ষণ এখানে কাটিয়ে আমরা উপরে উঠে এলাম। উপরে এসে একটু জিরিয়ে নিলাম। তারপরে কি ওই চাটা তৈরি করা ছিল? চা ছিল, চা চিনি চা। আমাদের পরের গন্তব্য জঙ্গলের গভীরে জলপরি নামে একটি ছোট ঝর্ণা। মছলি পয়েন্টে যে নদী জলপ্রপাতের রূপ নিয়েছে তারই পাশ দিয়ে চলেছি।
গাড়ির রাস্তা থেকে প্রায় 2.5 কিলোমিটার জঙ্গলের ভিতরে জলপরি ঝর্ণা। এই সুবাদে আমাদের একটা ছোটখাটো জঙ্গল ট্রেক হয়ে গেল। জঙ্গলের মধ্যে এই জলধারার পাশ দিয়ে এগিয়ে চললাম। আমাদের এই যাত্রাপথে বেশ কয়েকবার এই জলধারা পার হতে হয়েছে। প্রথম দর্শনে বেশ সহজ কাজ মনে হলো, পার হতে গিয়ে দেখা গেল কাজটি অত সহজ নয়। নড়বড়ে এই পাথরগুলির উপর শরীরের ভর দিলেই তা ঘুরে গিয়ে জলে পড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কাজেই খুব সাবধানে একটু একটু করে পার হতে হলো। তা সত্ত্বেও পা হড়কে জুতো মোজা জলে ভেজার হাত থেকে নিস্তার পায়নি। পাতার ফাঁকে ফাঁকে রোদের সাথে লুকোচুরি খেলতে খেলতে চললাম। এরই মাঝে পথের ক্লান্তি ভুলে এক লাঠি দূরত্বে বিপুল ও সান্ত্বনা।
আরও খানিকক্ষণ এই পথে চলে অবশেষে দেখা পেলাম জলপরি ঝর্ণার। ঝর্ণা দেখার পালা সাঙ্গ হলে ফিরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। পথে কর্মা হাউস নামে এই তিব্বতী রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিলাম। এখানকার খাওয়া দাওয়া মন্দ নয়। দিনের শেষে এক অপূর্ব সূর্যাস্ত দেখলাম মেহতা পয়েন্টে। আজ 22শে ডিসেম্বর ব্রেকফাস্ট সেরে রিসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। রিসর্টের ঠিক পেছনেই পুরনো তিব্বতী মনাস্ট্রি দর্শন করে আমরা গাড়িতে উঠব। কাঞ্চন টিবেটান বুদ্ধিস্ট প্রেয়ার হুইল ঘুরিয়ে প্রচুর পুণ্য সঞ্চয় করে ফেলল। সেটা ক্যামেরাবন্দি করে আমিও বোধহয় সেই পুণ্যের ভাগিদার হলাম। বেশ খানিকটা জায়গার উপর অনাড়ম্বর পরিবেশে বাহুল্য বর্জিত এই সাদা সিধে মনাস্ট্রি দেখে মন ভরে গেল। মনেস্ট্রি দর্শন শেষে মৈনপথকে বিদায় জানিয়ে রওনা দিলাম ঝারসুগুদা এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে সন্ধ্যা 7:55 ফ্লাইটে কলকাতা ফিরব। ফিরতি পথে আমাদের শেষ দ্রষ্টব্য অম্বিকাপুরের কাছে যশপুর জেলায় কৈলাস গুফা। পিচের রাস্তা ছেড়ে বেশ কিছুটা কাঁচা রাস্তা ধরে আমাদের গাড়ি এগোলো। এরপর পায়ে হাঁটা রাস্তা।
কিছুটা এগোতেই সাদর অভ্যর্থনা পেলাম এদের কাছে। আমাদের দেখে বেশ পুলকিত হয়েছে মনে হলো। আমাদের এই কৌতূহল এদের দলপতির কাছে বোধহয় খুব ভালো ঠেকলো না। জঙ্গলের ভিতর দিয়ে বেশ খানিকটা গিয়ে গুহায় পৌঁছালাম। এই গুহায় শিব পার্বতীর পূজা হয়। মহাশিবরাত্রি উপলক্ষে এখানে মেলা বসে। সেই মেলায় যথেষ্ট জনসমাগম হয়। কথিত আছে এই গুহায় একটি সিংহের বাস ছিল। পরবর্তীকালে সাধক গুরু রামেশ্বর গহিরা এটিকে পবিত্র স্থানে রূপান্তরিত করেন। গুহার পাশ দিয়ে নেমে গিয়ে এই ঝর্ণার দেখা পেলাম। সাঙ্গ হলো আমাদের মঈনপদ ভ্রমণের পালা। সঙ্গে নিয়ে চললাম একরাশ ভালো লাগার অনুভূতি। ফিরে যেতে হবে যানবাহন আর মানুষের কোলাহল মুখরিত আমাদের প্রিয় কলকাতায়, যার পিছুটান আমরা শত অসুবিধা সত্ত্বেও কোনোভাবেই অগ্রাহ্য করতে পারি না।